আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। আর পড়াশোনা মোটামুটি ভালোই চলছে। এইচএসসি 26-এর সোনার ময়না পাখিরা। তো আজকে আমরা শিখব অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। সত্য কথা বলতে এই অধ্যায়টা একদম একটা আলু অধ্যায়, মানে খুবই 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 সহজ একটা অধ্যায়। কিন্তু মানে বইয়ে দিয়ে রাখছে এত এত বেশি জিনিস দিয়ে রাখছে, ডিটেলস দিতে গিয়ে মানে খুব মানে পেঁচাই ফেলছে বিষয়গুলো। তবে হ্যাঁ, এই অধ্যায়টা কঠিন আছে কখন, যখন এটা সম্পর্কে তুমি বিস্তারিত পড়তে যাবা। মানে যখন তুমি আইএস কার্ভ মানে আইসি কার্ভ নিয়ে পড়বা, এরপরে ইনফ্লেকশন পয়েন্ট, এখনগুলো বললে বুঝবা না। কপ ডগলাস ফাংশন আছে, সিএস ফাংশন আছে। সো এইগুলো হচ্ছে মানে তখন তো আমি বুঝি নাই, যখন আমি তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমিও পড়ছি। বাট মানে আমি তখন এই অধ্যায়টা আমি কোনোভাবে পড়িও নাই, দেখিও নাই। ম্যাম যতটুকু দেখা দিয়েছে অতটুকু পড়ছি, ওই থেকেই কমন চলে আসছে। তো ইনশাল্লাহ আমরাও কমন পাবো, দেখা যাক কি হয়। সো প্রথমে তোমার শর্ট ফর্মগুলো মনে রাখতে হবে, কারণ এই অধ্যায়ে শর্ট ফর্মগুলো একটু বেশি আছে, ঠিক আছে? সো এসটিসি কি, শর্ট রান টোটাল কস্ট। তো এগুলো কি, এগুলো আমি জাস্ট পড়তেছি, এখন আমরা পড়বো ধীরে ধীরে, এমনি বুঝে যাবো। এগুলো কোনো কঠিন কিছু না, ঠিক আছে? তো এই যে বলে না যে রকেট সায়েন্স না, এরকম কিছু না। তারপরে টিএফসি টোটাল ফিক্সড কস্ট, টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট, এলটিসি লং রান টোটাল কস্ট। এগুলো একটু মাথায় রাখো, এগুলো কিছুই না। কিউতে হচ্ছে প্রোডাকশন, কিউতে প্রোডাকশন, পিতে না, ঠিক আছে? কোয়ান্টিটি অফ প্রোডাকশন এইটা। আর এসএসসি হচ্ছে শর্ট রান অ্যাভারেজ কস্ট। তো এই এস এল এগুলো বাদ দিলে দেখো তো, টোটাল কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট, এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট, এভারেজ কস্ট, এগুলো কোনো কঠিন কিছু না। সো এইখানে পড়ার কিছু নাই, জাস্ট আমাদের এতটুকু মাথায় রাখতে হবে যে উৎপাদন বলতে আসলে কি বোঝায়। উৎপাদন বলতে বোঝায় যে জিনিসটা থেকে আমি উপযোগ লাভ করব, ঠিক আছে? সো এখন ধরো আমি এমন একটা কিছু আবিষ্কার করছি অথবা সৃষ্টি করছি যেটা আমার কোনো কাজে আসতেছে না, মানে আমি এটা থেকে কোনোভাবে উপকৃত হচ্ছি না, উপযোগ লাভ করতেছি না, এক কথায় শেষ। আমি উপযোগ লাভ না করলে, মানে নতুন কোনো উপযোগের সৃষ্টি না করতে পারলে, এটা আমার কি হবে না, উৎপাদন হবে না। মনে থাকবে? সো উৎপাদন সম্পর্কে আমরা এত বিস্তারিত আমাদের পড়ার কোনো মানে হয় না। তোমরা এগুলো পড়ে নিবা, অবশ্যই পিডিএফ দিয়ে দেওয়া হবে, তো এগুলো পড়ে নিবা। আমি বলতেছি না যে আমি পড়াবো না। তো দেখো দেখো যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু পড়তে হবে। সো উৎপাদনের উপকরণ কয়টি? ভাইয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো থেকে এমসিকিউ আসে। আগে বলে রাখি এই অধ্যায়ের বিষয়টা তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে শর্ট সিলেবাসে আমাদের আসছে একটা সৃজনশীল। একটা তো সৃজনশীল দিবেই, কারণ এই অধ্যায়ে একটা সৃজনশীলে বেশি সৃজনশীল দেওয়ার জায়গা তেমন নাই। চাইলে দিতে পারে স্যাররা, তবে দেয় না, ঠিক আছে? সো একটা সৃজনশীল মাস্ট থাকতেছে। বাট এই যে এইখানেই খাওয়া, এইখানেই ধরা আসল ধরাটা, 7 থেকে 8টা এমসিকিউ। লিটারালি একটা অধ্যায় থেকে 7 থেকে 8টা এমসিকিউ দিয়ে রাখছে। ভাবতে পারতেছো, মানে বুঝতেছো তুমি কতটা ইম্পর্টেন্ট? একটা সৃজনশীলের মার্কই কিন্তু এখানে 7 থেকে 8। অন্যান্য অধ্যায়গুলো থেকে 3 থেকে 4টা করে এমসিকিউ দেয়, এটা থেকে 7টা থেকে 8টা। সো এমসিকিউর জন্য আমাদের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এটা আমাদের বুঝতেও সুবিধা, এটা আমাদের বুঝতেও কিন্তু অনেক সুবিধাজনক বলতেছি। কারণ কি? কারণ এইখানে তেমন কোনো কঠিন পেঁচানো কিছু নাই, জাস্ট চিত্রগুলো কেমন হয়। আমাদের সমস্যা কি, আমরা চিত্রগুলো পড়ি না। সো চিত্রগুলো না পড়লে আমার মনে থাকবে না, স্বাভাবিক। তো আজকে চিত্রগুলো সব দেখাই দেবো, সুন্দর মতো যেন নোট করা হয়, মনে থাকবে। ওকে, তো শুরু করি আমরা উৎপাদন কি এটা বুঝলাম, উৎপাদন আয় ও ব্যয়, এটা হচ্ছে আমাদের আসল জিনিস। সো উৎপাদনের উপকরণ আছে। সো উৎপাদনের 4টি প্রধান উপকরণ রয়েছে, এগুলো আমরা জানি, এগুলো আমাদের কনসার্ন না, কারণ এগুলো থেকে প্রশ্ন যেগুলো আসবে তোমরা পারবা। যে কয়টা ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন ভূমি। ভূমি কি? ভূমি বলতে শুধু মাটিকে বোঝায় না। ভূমি হচ্ছে এমন ধরনের প্রাকৃতিক সম্পদ, মাটি, মাটির উর্বর শক্তি, খনিজ দ্রব্য, বনজ, জলজ, ঠিক আছে? বন জঙ্গল, পানি বলতে নদী, খাল, বিল যেগুলোকে বোঝানো হয়, জল, সেগুলো জলজ সম্পদ সব কি ভূমির মধ্যে পড়ে। সূর্যকিরণ, বৃষ্টিপাত, এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? সো যেমন উদাহরণ তোমাকে দিয়ে দিল, সূর্যীকরণ উৎপাদনের কোন উপকরণের মধ্যে পড়ে? তুমি তো বলবা খাইছে রে, সূর্যীকরণ আবার কি, কই থেকে আসলো? সূর্যের কিরণটা কিসের মধ্যে পড়ে এটা তো আমি জানি না, বলতেই পারো, ঠিক আছে? সো এটা কিসের মধ্যে পড়ে? ভূমির মধ্যে পড়ে। শ্রম হচ্ছে একমাত্র জীবন্ত। এখানে একটু কনফিউশন আছে, এই শ্রমটা হচ্ছে জীবন্ত, ঠিক আছে? এখন এটা মাথায় রাখো যে শ্রমটা হচ্ছে কি, আমাদের
জীবন্ত, মনে থাকবে? ওকে, মানে জীবন্ত কেন বলতেছি, শ্রম হচ্ছে কি, মানে যারা শ্রম দিচ্ছে, মানে আমরা যে শ্রমিকরা যে কাজ করতেছে এইটা হচ্ছে কি শ্রম, মনে থাকবে? আচ্ছা, একটু পরে কনফিউশনটা তৈরি হবে, যেটা নিয়ে একটু প্রশ্ন তৈরি হয় যে ভাইয়া কি হইলো এটা। মূলধন তো আমরা বুঝতেছি, মূলধন মানে হচ্ছে আমাদের মানি বোঝাচ্ছে টাইপের কিছু, ঠিক আছে, মানে এক কথায় কি পয়সা, যেসব দ্রব্য সামগ্রী মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত হয়। তো শ্রম দ্বারা আমরা কি করি, দ্রব্য উৎপাদন করি, ওগুলোকে আমরা বিক্রি করে করে টাকা জমাই, মানে আর্ন করি, মুনাফা লাভ করি। মুনাফা থেকে কিছুটা আমি বিনিয়োগ করি, মানে প্রথমে আমি কি করি, খরচ করি, কিছুটা সঞ্চয় করি। সঞ্চয় যেটা করি সেইটাই ভবিষ্যতে আমি বিনিয়োগ করি, ঠিক আছে? তো সেভিংস আর ইনভেস্টমেন্ট সেম, আমি যতটুকু সেভিংস করতেছি ভবিষ্যতে ততটুকু আমি ইনভেস্ট করব, ঠিক আছে? বোঝা গেছে? এইটাই বোঝাচ্ছে। সো এটা গেল আমাদের মূলধন। তো মূলধন মেইনলি ক্যাপিটাল যেটা বোঝাচ্ছে, ক্যাপিটাল এটা মেইনলি কি বলে, এই অর্থটাই বলতে পারো তুমি। তো সংগঠন যেটা বলছে, তো সংগঠন, এইবার সংগঠন কিন্তু একটা জীবন্ত উপকরণ, ঠিক আছে? সংগঠনও জীবন্ত, তবে যদি বলে একমাত্র জীবন্ত, তুমি শ্রম দিবা। যদি শ্রম আর সংগঠন একসাথে থাকে শ্রমটা প্রাধান্য পাবে। কারণ কি, সংগঠন বলতে কি বোঝাচ্ছে, অর্গানাইজেশন, মানে হচ্ছে কয়েকজন লোকজন একসাথে, মানে ধরো আমরা একটা টিম করছি, কমিটি করলাম যে এই বিষয়টা, এই শিল্পটা আমরা পরিচালনা করব। সো এই যে পরিচালনা করার জন্য আমরা যে কাজ করতেছি, এই যে কাজ করতেছি মানে শ্রম দিচ্ছি, তো আলটিমেটলি এটা কিন্তু শ্রমের মধ্যেই পড়তেছে। তবে এখানে একটু পার্থক্য হচ্ছে যে শ্রমিকরা যে শ্রম দেয় আর এইখানে সংগঠনের যে লোকরা শ্রম দেয় সেম না, বোঝা গেছে? বাট কি শ্রম দেয়, আলটিমেটলি শ্রম। সো এটাও কি জীবন্ত আমরা বলতে পারি, বোঝা গেছে? সো এটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না। তো যদি শ্রম না থাকে তখন অবশ্যই সংগঠন অপশনে থাকবে, যদি তোমার এমসিকিউ দেয়। তাহলে এই গেল আমাদের উৎপাদনের উপকরণের বৈশিষ্ট্য, এগুলো পড়ে নিবা। বৈশিষ্ট্য এগুলো পড়ানোর কি আছে, যেগুলো কথা বললাম এগুলোই তো উৎপাদনের বৈশিষ্ট্য, ঠিক আছে? সো উৎপাদনের উপকরণগুলো হলো এক কথায় শেষ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আমরা আগাই, এরপরে দেখবো। সো এরপরে আছে কি, উৎপাদন কৌশলের প্রকারভেদ। উৎপাদন বিভিন্ন কারিগরি জ্ঞানের সহায়তায় শ্রম ও মূলধনের একটি অনুপাত ব্যবহারের মাধ্যমে যে উৎপাদন কৌশল নির্ধারণ করা হয় তাকে উৎপাদন প্রযুক্তি বলে। সো উৎপাদন প্রযুক্তি কাকে বলে, যদি তোমার ক নাম্বারে আসে, ক নাম্বারে আসে, তুমি এটা লিখে দিবা, মনে থাকবে সৃজনশীলে কয়ে আসতে পারে, কারণ এখানে প্রশ্নগুলো এইরকমই হয়ে থাকে, বাট এইগুলো আসার চান্স তেমন একটা নাই। অধ্যাপক হিগস 3 ধরনের প্রযুক্তিগত উন্নয়নের কথা উল্লেখ করেছেন। তো 3 ধরনের প্রযুক্তিগত যে কি হয় উন্নয়নটা হয়, এটা 3টা ভাগ করছেন তিনি। একটা হচ্ছে মূলধন নিবিড়, মানে মূলধন নিবিড় মানে কি ক্যাপিটাল ইন্টেন্সিভ, এগুলো নিয়ে হিউজ আলোচনা আছে ভবিষ্যতে। সো ক্যাপিটাল ইন্টেন্সিভ মানে হচ্ছে তুমি টাকা পয়সা বেশি খাটাচ্ছ, ঠিক আছে? শ্রমিকের থেকে টাকা পয়সা তুমি ইনভেস্ট করতেছো বেশি। একটা আছে শ্রম নিবিড়। শ্রম নিবিড়টা কি, তুমি টাকা কম দিচ্ছ বাট কি শ্রমিক বেশি নিয়োগ করতেছো, ঠিক আছে? এটা মানে কি শ্রমিক ইন্টেন্সিভ, দেখো লেবার ইন্টেন্সিভ, মানে এটার কি মানে প্রাধান্যটা বেশি এইখানে, বোঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে নিরপেক্ষ প্রযুক্তিগত কৌশল, মানে এটা নিউট্রাল থাকে, এটা ক্যাপিটালের দিকেও ঝোঁকে না, এটা শ্রমিকের দিকেও ঝোঁকে না, এটা ব্যালেন্স থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে নিউট্রাল। সো এই 3টা আমাদের ইজি, আমরা এখন এগুলো পড়লেই আমাদের জন্য এনাফ, আর কিছু পড়তে হবে না। সো উৎপাদন অপেক্ষক বলতে কি বোঝায় ভাইয়া? অপেক্ষক মানে ফাংশন। সো ফাংশন হচ্ছে কি, চাহিদার অপেক্ষক আছে, যোগানের আছে, ভারসাম্যের অপেক্ষক আছে, সে তেমন একটা কি উৎপাদনের অপেক্ষক মানে ফাংশন আছে। সো ফাংশনটা হচ্ছে কি, ফাংশনটা হচ্ছে কিউ দ্বারা আমরা কি পড়ছি একটু আগে, প্রোডাকশন পড়ছি না? কিউ দ্বারা কি প্রোডাকশন, মনে আছে? সেটা পড়ছিলাম, কিউ দ্বারা প্রোডাকশন মানে কি উৎপাদন। সো উৎপাদনের ইয়াটা কি, ফাংশনটা হইতে পারে, এটা এখন তোমার ফাংশন অফ ল্যান্ড, ভূমি হইতে পারে, শ্রম হইতে পারে, যে কয়টা উপকরণ আছে সেই কয়টার মধ্যেই ফাংশনটা থাকবে, মনে থাকবে? আচ্ছা, সো এগুলো থাকলো। সো এগুলোকে ল্যান্ড এ, লেবার বি, এল দুইটাই তো ল্যান্ড। সো এল এর সাথে যদি তোমার এ থাকে এটা ল্যান্ড বুঝে নিতে হবে, আর যদি বি থাকে ছোট করে, তাহলে এটা হচ্ছে আমাদের কি লেবার, মনে থাকবে? আচ্ছা, তাহলে এখানে কি কোনটা কি সেটা বলে দিছে। কে দ্বারা আমরা কি বুঝতেছি, মূলধন। সো আমরা ক্যাপিটাল যেটা আছে, ক্যাপিটাল CAPITAL, ক্যাপিটাল দ্বারা আমরা অনেকে রাজধানী বুঝি, ঠিক আছে? রাজধানী বুঝি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, তাই না? তো এইরকম ক্যাপিটালটা, এইখানে ক্যাপিটাল মানে রাজধানী না, অর্থনীতিতে ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন কি বললাম, মূলধন, যেটাকে প্রকাশ করা হয় কে দিয়ে, এটা মাথায় থাকবে।
ক্যাপিটাল ইন্টেন্সিভ যদি বলে দেয় যে মূলধন নিবিড় গুড কে, কে আর এল, তোমার মাথায় রাখতে হবে লেবার, লেবার আর ক্যাপিটাল এই দুইটার মধ্যেই তোমার ফাংশনটা বেশি কি করা হয়, বিবেচনা করা হয়। যেমন আমি লিখেই দিছি, এই দেখো সরল বিশ্লেষণের জন্য দুটি উপাদান, কয়টি উপাদান? দুটি। সেই দুটো কি কি? শ্রম আর মূলধন। ভাইয়া কেন কেন এই দুটোকে নেওয়া হয়? সো এই দুটোকে নেওয়ার কারণ হচ্ছে ল্যান্ড যে আছে, ভূমি, এটা নির্দিষ্ট, এটা নির্দিষ্ট। তোমার ধরো পৃথিবীতে 100, আমি ধরলাম যে 5 কেজি, ধরলাম 5 কেজি, ধরো 5 কেজি কি আছে? জলজ সম্পদ আছে। সো 5 কেজি জলজ সম্পদকে তুমি একসাথে রাখো আর আলাদা আলাদা করে দাও, সেটা তো 5 কেজি থাকবে, সেটা 10 কেজি হচ্ছে না, তাই না? তো এটা হচ্ছে সীমিত। যেমন ধরো এরিয়া, আমাদের এক পাশে নদী ভাঙনের ফলে মাটি চলে যাচ্ছে, তো আরেকদিকে কি হচ্ছে? মাটি উঠতেছে না, ভেসে উঠতেছে না মাটি। সো এইটাই, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, তবে তার আলটিমেট যে টোটাল যে ভ্যালুটা ছিল এটা কিন্তু সেমই থাকলো, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি, ভূমি এর জন্য কি, মানে নির্দিষ্ট। সো সংগঠনটাকেও এখানে কি করা হয় না, অর্গানাইজেশনটাকে হিসাব করা হয় না, কারণ সংগঠন হচ্ছে পরিচালনা করে। বাট আসল খেলা হচ্ছে এই মূলধন আর এই শ্রমের। কারণ আমি চাইলেই শ্রমিক নিয়োগ দিতে পারবো বেশি বেশি, আমি চাইলেই যদি আমার টাকা পয়সা থাকে আমি মূলধন কি করতে পারবো, বিনিয়োগ করতে পারবো বেশি, মানে আমি বেশি শ্রমিক নিয়োগ করে আমি মূলধনে কি করতে পারবো, আর্ন করতে পারবো মুনাফা। সো মুনাফাটাই তো আমার মূলধন হিসেবে কাজ করবে, তাই না? সো মুনাফাটা আমি কি চাইলে কি করতে পারি, মুনাফাটাকে মূলধন হিসেবে পরে কাজ করাচ্ছি, পরে ব্যবহার করতেছি। সো এই জন্য আমি কি বলবো, আমার টার্গেট থাকবে কি, এই মূলধন আর শ্রম এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? মানে এই দুটোর মধ্যে চেঞ্জ করা হয়, এতটুকুই। তাহলে আমাদের বোঝা গেছে যে আমাদের এটার দরকার নেই তেমন এখন, আর অর্গানাইজেশনের দরকার নাই। আর এ হচ্ছে দক্ষতার সহগ বা প্রযুক্তিগত জ্ঞান, মানে এই প্রযুক্তি হিসাব নিয়ে যে বলছে হিগস, সো ওইটারই কথা বলছে। তো সরল বিশ্লেষণের জন্য দুটি উপাদান এল ও কে বিবেচনা করা হয়। সম উৎপাদন রেখা, সো সম উৎপাদন রেখা এগুলো পড়ে নিতে হবে, এগুলো তেমন কিছু না। উৎপাদন অপেক্ষক থেকে সম উৎপাদন রেখা অঙ্কন, ঠিক আছে? উৎপাদন রেখা থেকে সম উৎপাদন রেখা অঙ্কন। আচ্ছা, তো এইখানে যে কথাগুলো বলছে, এখানে আমাদের দেখো, এখানে আমাদের কি বক্সটা যেটা দিছি, আমি এই বক্সটা তোমার এই পরেও দিয়ে দিছি, জাস্ট এটা তালিকা দিছি। কি করছি? তালিকা দিছি যে এইটা থেকে তোমার কি করতে হবে, একটা চিত্র অঙ্কন করতে হবে। সো এইটা আমি পরের পৃষ্ঠা দিয়েছি সুন্দর করে। সো এখানে দেখো, দেখো এখানে বলে দিছে শ্রম, লেবার, মূলধনকে মিশ্রণ দিয়ে দিছে। মানে কি, শ্রম, লেবার, লেবার মানে তো শ্রম, মূলধন ক্যাপিটাল কে দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল বানান সি দিয়ে, কিন্তু কি কে দ্বারা প্রকাশ করা হয়। সো এগুলোর কি মিশ্রণ বিন্দু দিয়ে দিছে। তো দেখো এল কে রাখছে হচ্ছে কি এক্স অ্যাক্সিস বরাবর, মানে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অ্যাক্সিসে রাখছে কি ওয়াই অক্ষ বরাবর রাখছে মূলধনকে। সো এই দুটো মিশ্রণ বিন্দু কিন্তু সব দিয়েই দিছে। এখন কথা হচ্ছে শোনো, তুমি শ্রম বেশি দাও অথবা মূলধন বেশি দাও, তোমার যে আলটিমেট যে তোমার উৎপাদনটা হচ্ছে, প্রোডাকশনটা হচ্ছে, এটা কিন্তু একই থাকবে। কেমন করে? ধরো তুমি 2 একক কি এটা কি ব্যবহার করছো, লেবার, 2 জন লেবার, ঠিক আছে? সো তাদেরকে তুমি টাকা দিচ্ছ অথবা তোমাদের বেতন টেতন যাই দাও, উৎপাদন করে তোমার মূলধন যেটা তুমি লাগাচ্ছ, কাজে লাগাচ্ছ, সেটা হচ্ছে 8। বোঝা গেছে? তো এইটা হচ্ছে কি, এখানে এটা কি বলবো আমরা, এটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ গুড। কারণ কি, এখানে আমার মূলধনটা বেশি প্রয়োজন লাগছে, মূলধনটা কাজে লাগছে বেশি। এটাই আবার ধরো মূলধন 2K, মানে 2K দ্বারা বুঝেছি 2K মানে 1000 না, মানে এটাই হচ্ছে আমার কি, দুইটাই হচ্ছে কি মূলধন, আর এখানে 8 হচ্ছে লেবার, ঠিক আছে? সো এইটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ গুড। এখন এই দুটো আবার সেম হইতে পারতো যদি আমি কি বলতাম যে 5 একক হচ্ছে আমাদের লেবার আছে, 5 একক আমাদের ক্যাপিটাল আছে। দুইটা যখন সেম থাকবে সেটাকে আমরা কি বলবো, নিউট্রাল বলবো। কি বলবো? নিউট্রাল। এটা হচ্ছে আমাদের কি হিগসের মতবাদে, হিগস 3 ভাগে ভাগ করছে। সো এইটাই হচ্ছে আমাদের কি নিউট্রাল। আর এই সংমিশ্রণ বিন্দুগুলো দিয়ে দিলাম। তো এই চিত্রটা বুঝতে তো অসুবিধা নেই। এখন বলিও না যে ভাইয়া কয়েকটা চিত্র আছে যে বৈশিষ্ট্য তাদের মানে চেহারাটা ওই রকমই হয়, ঠিক আছে? সো এইখানে মিশ্রণ বিন্দুটা দেখো, তুমি প্রত্যেকবারে যোগ করে দেখবা তোমার 10 একক আসতেছে। সো এই যে রেখাটা আছে, এই রেখাটাকে বলা হয়ে থাকে আইসো কোয়ান্ট রেখা। কি বলা হয়? আইসো কোয়ান্ট। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য। সো সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য এগুলো পড়বা, বাট এগুলো তোমার পরীক্ষায় তেমন আসবে না,
এগুলো থেকে প্রশ্ন করে না, ঠিক আছে? সো তুমি চাইলে এটা স্কিপ করতে পারো। তবে শোনো, এটা সম্পর্কে এখন যদি আইডিয়া একটু হালকা পাতলা থাকে, তো ভবিষ্যতে যারা ইকোনমিক্স নিবা, ঠিক আছে, ধরো ঢাবির ইকোনমিক্স, জবের ইকোনমিক্স, চবির ইকোনমিক্স, জাবির ইকোনমিক্স, মানে ইকোনমিক্স সাবজেক্টটা নিয়ে যারা পড়বা আমার মতো, তো তাদেরকে কি পড়তে হবে? কনভেক্স কম্বিনেশন পড়তে হবে, কনকেভিটি পড়তে হবে, আইসোকোয়ান্ট নিয়ে পড়তে হবে, যদি আমি কিচ্ছু পারি না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কি বিষয়। তো কনভেক্স কখন হয়, তোমার ইনফ্লেকশন পয়েন্ট কোথা থেকে হচ্ছে, ডিফারেন্সিয়েশন করতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে এখানে, ঠিক আছে? তো এই গেল আমাদের কি, মানে সমোৎপাদন রেখার ম্যাথমেটিক্যাল ইনকনসিস্টেন্সি, ঠিক আছে, দেখা দেয়। তো এগুলো হচ্ছে পড়ে নিবা, আমি পড়লাম না, এগুলো রিডিং পড়ে নিবা, এগুলো তোমার আসবে না। শোনো আমি বলি, পরীক্ষা যতটুকু দরকার আমরা ততটুকু পড়বো, বেশি পড়ার দরকার নাই। সো কনভেক্স কি কনকেভ কি এগুলো নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, যখন দরকার হবে তখন ঘামায়ও। আচ্ছা, নিচের সম উৎপাদন রেখার তুলনায় উপরে সম উৎপাদন রেখা অধিক উৎপাদন, এগুলো আমার দরকার নেই। তো আমার যেগুলো দরকার, আমার যেইগুলো দরকার সেইগুলো হচ্ছে এইগুলো, মানে ইম্পর্টেন্ট, মানে 3 স্টার বলতে পারো, মানে এইগুলো থেকেই প্রশ্ন তোমার করবে। কথা বোঝা গেছে? এই অধ্যায় থেকে প্রশ্ন করার জায়গা এমসিকিউ হোক আর সিকিউ হোক, এই জায়গাগুলো স্বল্পকালীন, দীর্ঘকালীন, ঠিক আছে? অ্যাভারেজ কস্ট, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট দিয়েই তো, হ্যাঁ মার্জিনাল কস্ট আমরা পারবই, সমস্যা নেই। তো দেখি, স্বল্পকালীন উৎপাদন ব্যয়, এখানে বুঝাচ্ছে কি তোমার উৎপাদন করতে ব্যয় কতটুকু হচ্ছে, মানে এখানে তুমি আয় করতেছো এটা না, উৎপাদন অধ্যায়ের নাম কি, উৎপাদন ব্যয় ও আয়, উৎপাদন আগে তুমি ব্যয় করবা, এরপরে আয় করবা, মনে থাকবে? আচ্ছা, তো উৎপাদন ব্যয় অর্থাৎ কস্ট, এটা কি হবে? কস্ট। সো এটাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। 2 ভাগ কি কি বলো? হ্যাঁ, স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয়, মনে থাকবে? স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয়। এখন ভাইয়া এই দুটোর মধ্যে একটু কনফিউশন থাকতে পারে যে স্থির ব্যয়টা কি আর পরিবর্তনীয় ব্যয়টা কি। আমি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? সো দেখো, ধরো 2020 সাল, এডুকেশন নতুনভাবে শুরু করছে, প্ল্যাটফর্ম শুরু করলো। সো মহসিন স্যার এই একটা ডিজিটাল বোর্ড কিনছে, সেটা বোঝার চেষ্টা করো। সো ডিজিটাল বোর্ডটা যে কিনলো, ইনি কি প্রত্যেক বছর কিনবে? না, ইনি ওই 2020 অথবা 21 অথবা 22 সাল থেকে এই বোর্ডের মধ্যেই তো ক্লাস নিচ্ছে। তার মানে কি এটা একবারই কেনা হয়েছে, এইটার মধ্যে আমি 2021 ব্যাচকে পড়াচ্ছি, 2022 ব্যাচকে পড়াচ্ছি, 2023কে পড়াচ্ছি, 24কে পড়াচ্ছি, 25কে পড়াচ্ছি, 26কে পড়াচ্ছি, 27কে পড়াচ্ছি, মানে এইরকম যতগুলো ব্যাচে আসুক, বোর্ডটা যতদিন ঠিক থাকতেছে, ঠিক আছে, তো যতদিন ঠিক থাকবে ততদিন আমি এই বোর্ডের মধ্যেই কিন্তু কি করব, পড়াবো স্টুডেন্টদেরকে। সো স্টুডেন্টদেরকে যে পড়াচ্ছি, তাহলে এটা কি হচ্ছে, আমার একবারই খরচটা হচ্ছে, এটা আমাকে বারবার খরচ করতে হচ্ছে না। কিন্তু যখন এখন ধরো আমি ক্লাসটা নিচ্ছি, তোমাদের রেকর্ড নেই অথবা লাইভ ক্লাস নেই, এখানে আমার কি করতে হয়, লাইটিং দরকার হয়, এসি থাকে, ডিজিটাল বোর্ড যে চলে, এগুলো কি বিদ্যুৎ বিল দিতে হয় না? সো এই যে কস্টটা দিতে হচ্ছে, বিদ্যুৎ বিলটা দিতে হচ্ছে, বিদ্যুৎ বিলটা কি তোমার একবারই দিতে হয় না, প্রতি মাসে মাসে তোমাকে একটা টাকা দিতে হচ্ছে। মানে এইটা চেঞ্জ হইতে পারে, ধরো 1 মাসে তুমি বেশি খরচ করছো, বেশি ব্যবহার করছো, তোমার খরচটা বেশি আসলো, তো আরেক মাসে তুমি কম খরচ করছো অথবা বন্ধ রাখছো, তোমার খরচ কম আসছে। বিষয়টা বুঝতে পারছো? তো এটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তোমার ব্যবহারের ওপর চেঞ্জ হচ্ছে। সো এই বোর্ডটার দাম ধরো আমি ধরলাম এত টাকা, ধরো 10 টাকা, 20 টাকা, এইরকম। সো 20 টাকা যদি হয়, আমি 20 টাকা দিয়ে একবার কিনছি, 20 টাকা দিয়ে কিনে এটা আমার কিন্তু চলতেইছে, এটা একবারে ফিক্সড, এটা আমার লাগতেছে না। তো তুমি ধরো মুদির দোকান দিচ্ছ, মুদির দোকান দিতে গেলে তোমার যে ইন্টেরিয়রটা সাজাইতে হয়, যে কোথায় কি রাখবা না রাখবা, কিভাবে কি সাজাবা, কিভাবে শো করবা কাস্টমারদেরকে, সো এটা কিন্তু একবারই করতে হয়। বাট তুমি জিনিসপত্র কতভাবে কিভাবে আনতেছো, এইটা তোমাকে কি করতে হয়, এটার উপর ভ্যারাই করে, মানে চেঞ্জ হয়ে থাকে, বুঝতে পারছো? সো ফিক্সড কস্টটা আমি বুঝতে পারলাম, আর ভেরিয়েবল কস্টটাও আমি বুঝতে পারলাম, ঠিক আছে, মানে চেঞ্জ হয়ে থাকবে ভেরিয়েবলটা। সো ফিক্সড কস্টটা কি হয়, আর একটা কথা মাথায় রাখতে হবে, স্বল্পকালে, একমাত্র স্বল্পকালে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, এই দুইটা থাকে, মনে থাকবে। এটা কিন্তু এমসিকিউ আসার মতো, খুবই গুরুত্বপূর্ণ। তো একবার পড়লে আর এগুলো পড়া লাগে না। আর দীর্ঘকালের ক্ষেত্রে, আচ্ছা এটা বলো তো, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট দুইটাই কিন্তু কস্ট, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ভেরিয়েবল। সো এই দুইটাকে যখন আমি যোগ করব, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল কস্ট,
টোটাল কস্ট, ঠিক আছে? মানে দুইটা যোগ করলে তো আমি মোট ব্যয়টা পাচ্ছি, আমার কতটুকু ব্যয় হয়েছে। এরপরে দীর্ঘকালে যেটা আছে টোটাল কস্ট, সেটা কিন্তু কি জানো, সেটা পুরোটাই ভেরিয়েবল কস্ট। মানে দীর্ঘকালে ফিক্সড কস্ট বলে কিছু থাকে না। দীর্ঘকালে ফিক্সড কস্ট বলে কিছু থাকে না, মনে থাকবে? 2-3 বার করে বলে দিছি যেন ভুল না হয়। সো এগুলো খুবই ইজি জিনিস, জাস্ট বিস্তারিত পড়াচ্ছি কারণ হচ্ছে তোমাদের প্রথম আইডিয়া রাখতে হবে। স্বল্পকালীন মোট ব্যয় বা খরচ বা দীর্ঘকালীন মোট ব্যয় বা খরচ, মানে স্বল্পকালে যে টোটাল কস্টটা আসে, শর্ট টার্ম টোটাল কস্ট অথবা শর্ট রান টোটাল কস্ট, একটা হচ্ছে লং রান টোটাল কস্ট। এগুলো কি? সো শর্ট রান যে টোটাল কস্টটা আছে, শর্ট রানের যে টোটাল কস্টটা আছে, এটার মধ্যে কি থাকবে? একটা ফিক্সড কস্ট থাকবে আর একটা কি ভেরিয়েবল কস্ট থাকবে, তাই তো? তখন শর্টের জন্য আমি শর্ট রান লাগাই দিলাম। সো এই দুইটা মিলে হয়ে গেল আমার এসটিসি। এটা দুইটা মিলে কি হয়ে গেল? এসটিসি, অর্থাৎ শর্ট রান টোটাল কস্ট। মানে এগুলো এসটিসি, এসভিসি, এসএফসি, এগুলো কি ভাইয়া? এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যে সেখানে শর্ট রানের জন্য লিখে দিছে। সো যদি লং রান হইতো আমি কি এলএফসি আর এলভিসি করে দিতাম, তাই না? এটা করে দিতাম? একদমই না। আমাদের লং রানে কি বলছি? ফিক্সড কস্ট বলে কিছু থাকে না। সো লং রানে ভেরিয়েবল কস্ট যেইটা, তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে? এল ভিসি ইজ ইকুয়াল টু এল টি সি, অর্থাৎ লং রান ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু লং রান টোটাল কস্ট, কারণ আমাদের ফিক্সড কস্ট বলে কিছু থাকে না দীর্ঘকালে। এইটা মাথায় রাখতে হবে, এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট, থিওরি, বুঝতে হবে। সো এই গেল আমাদের কি লং রানের হিসাব। তো দেখছেন এগুলো ইজি না? অনেক বেশি, এগুলো কিন্তু অনেক বেশি ইজি। আর সৃজনশীল দিবে যে একটা আলু একটা সৃজনশীল দিবে, মানে খুব ইজি একটা সৃজনশীল দিবে। তো স্বল্পকালীন যে মোট ব্যয়টা আছে, এটাকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয়। একটু আগে পড়লাম। সো স্থির ব্যয়টা কি, পরিবর্তনশীল ব্যয়টা কি, যেটা চেঞ্জ হচ্ছে আমার ব্যবহারের উপর নির্ভর করে। সো এখানে তোমাকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সুন্দর মতো পড়লেই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ কি বলছে। আমি কিন্তু ব্যাখ্যা করে দিছি অলরেডি। এরপরে দেখো এইখানে বলছে, আচ্ছা তোমার এই বোর্ডে অথবা তোমার একটু বড় দেখাচ্ছে, মানে বক্সটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা এটা দেখি আমরা, এটা জাস্ট বোঝার জন্য, এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই। ধরো উৎপাদনের একক, প্রথমে তুমি উৎপাদন করতেছো 0 একক, মানে তোমার এখনো উৎপাদন শুরু হয়নি। দেখো উৎপাদন শুরু হয়নি কিন্তু তোমার ফিক্সড কস্টটা আছে। ফিক্সড কস্ট এমন একটা জিনিস যেটা উৎপাদন না থাকলেও আমাকে করতে হয়, ব্যয় করতে হয়। ধরো আমি এখনো মুদির দোকানটা শুরু করিনি, চালু করিনি, তবে আমাকে কি ইন্টেরিয়রটা সাজাতে হয়েছে না? ভিতরটা কিভাবে থাকবে, কোথায় থাকবো, মানে ক্যাশ কাউন্টার কোথায় বসবে, কোথায় আমার শোকেসগুলো থাকবে, শো করবে বিষয়গুলো। আমি এটারই কথা বলি, আমি পড়ানো এখনো শুরু করিনি, আমি কোর্স বিক্রি করা শুরু করি নেই, তবে আমাকে বোর্ডটা তাকে কিনতে হয়েছে। সো বোর্ডটা যদি আমি নাই কিনি, আমি পড়াবো কোথায়, তাই না? সো বোর্ড আমার উৎপাদন আগে কিন্তু হয়নি, আমি কিন্তু এখন তোমাদের কাছে কোর্স বিক্রি করি নেই, কোর্স সেল করিনি, কিন্তু আমি কি করতেছি বলো, কি করতেছি? বোর্ডটা কিনে ফেলছি। সো বোর্ডটা যখন কিনে ফেললাম তখন কি হলো, এটা আমার মানে আমার উৎপাদন এখনো শুরুই হয় নাই, কোনো উৎপাদন করিনি, তবে আমার খরচটা হয়ে গেছে অলরেডি। সো এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, মনে থাকবে? এটা হচ্ছে আমাদের কি ফিক্সড কস্ট। তো উৎপাদন যখন আমি করিনি, তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট আসার কথাই না, কারণ আমি তো ওখানে উৎপাদন শুরুই করি নাই। সো উৎপাদন যখন আমি শুরু করবো, ধরো এই 1 একক, তখন আমার একটা কি হইতে পারে, কস্ট আসতে পারে। সো তখন ফিক্সড কস্ট কিন্তু ফিক্সডই থাকতেছে। এইটা প্রথমটার ক্ষেত্রে 10 টাকা, মানে যখন শুরুই করিনি কিছু, যখন 1 একক আসলো তখনও সে 10ই থাকতেছে, কারণ এটার দাম, বোর্ডটার দাম তো আর বারবার চেঞ্জ হচ্ছে না, তাই না? এই কথাগুলো কিন্তু আমি বলে দিছি তোমাদেরকে। সো প্রত্যেক ক্ষেত্রেই 10 থাকবে, জাস্ট ভেরিয়েবল কস্টগুলো তোমার ব্যবহারের উপর নির্ভর করে চেঞ্জ হচ্ছে। যেমন ধরো প্রথমে একটা কোর্স সেল করতেছিলাম, আমাকে একটা করে ক্লাস দিতে হচ্ছিল, এরপরে 2টা কোর্স সেল করা শুরু করলাম, সো আমাকে আরও ডাবল টাইম দিতে হচ্ছে, ইফোর্টটা বেশি দিতে হচ্ছে। 3টা দিলাম, সো 3টার মধ্যে দেখালো অনেকগুলো সাবজেক্ট একই রকম, সো আমি একসাথে ক্লাসটা নিচ্ছি, আর কয়েকটা হচ্ছে আলাদা, সেগুলো আলাদাভাবে নিচ্ছি। কিন্তু কি বাড়তেছে, আমার ভেরিয়েবল কস্টগুলো ধীরে ধীরে বাড়তেছে। সো এগুলোকে আমি যখন যোগ করে দিব, তখন আমি কি পেয়ে যাব? টোটাল কস্ট পেয়ে যাব। এটা তো বুঝতে কোনো সমস্যার কথা না, তাই না? আচ্ছা, দীর্ঘকালীন মোট ব্যয় বা খরচ, এই দীর্ঘকালীন আমরা পড়ে ফেললাম। সো এটা বলছে দীর্ঘকালীন মোট ব্যয়ের একটি সূচি তৈরি করা হলো। সো তোমাকে সূচি দেওয়া আছে, চিত্র তৈরি করে দেওয়া হয়েছে এখানে ডিরেক্ট, ঠিক আছে? চিত্রটা দেখে ফেলো, এগুলো জাস্ট মানগুলো বসাই দিছে। সো কিউ থাকবে কোন বরাবর, প্রোডাকশন থাকে নিচে, আমি বলতেছি না কিউ কিন্তু সবসময় নিচে থাকবে, কিউ নিচে থাকবে, বাকি যা জিনিস আছে পি হোক, ওয়াই হোক, আই হোক, মানে যেটাই হোক, সি হোক, তুমি যেটাই বলো সেটা তোমার কথা থাকবে উপরের দিকে থাকবে, ঠিক আছে? ইনকাম হোক, কস্ট হোক, রেভিনিউ হোক, যেটাই হোক, বুঝা গেছে?
কিউটা থাকবে কোথায়, নিচে। সো কিউ এর উপর ডিপেন্ড করেই আমার এগুলো আসতেছে, ঠিক আছে। সো দেখো মানগুলো জাস্ট বসাই দিছে, রেখাটা এমন আসতেছে। তাহলে আমাদের কি লং টার্মের টোটাল কস্টের রেখাটা কেমন হচ্ছে, এইরকম হচ্ছে ঢেউয়ের, ঠিক আছে। সো যখন তুমি ইয়েতে পড়বা, অনার্স লেভেলে এসে পড়বা, সো দেখো এই জায়গা থেকে সে এইখানে চেঞ্জ হয়ে এই দেখো তার চেঞ্জ হয়েছে না রেখার মধ্যে। ধরো এই জায়গায় একটা ব্রেক থ্রো পাইছে, মানে সে উপরে উঠতে যায় নিচে গেছে, সে নিচ থেকে সে আবার এইখানে কি হয়ে গেল, এই পয়েন্টে সে উঠে গেল, সে কি হলো এই জায়গায় উঠে গেল। সো এই এতটুকুর চেঞ্জ, এই এতটুকু যে চেঞ্জ হইলো, ঠিক আছে, অথবা এতটুকু চেঞ্জ হইলো, এই চেঞ্জটাকে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। সো তখন তোমার ডিফারেন্সিয়েশন হ্যান ত্যান লাগবে। সো আমি তোমাকে এখানে ওইসব দেখা মানে বলে তোমাকে বুঝাতে চাচ্ছি না যে আমি মহাপণ্ডিত হয়ে গেছি, এমন কিছু না। জাস্ট একটু ধারণা রাখলাম নামগুলো বলে, কারণ এগুলো অনেক সময় কাজে লাগতে পারে ভবিষ্যতে, এখন না। এখন যেটা পড়াচ্ছি সুন্দরভাবে ওইটাই পড়ো, অতটুকুই আসবে, এর বেশি আসবে না। সো গড় ব্যয়, আরে ভাই গড় জিনিস তো আমরা বুঝি, গড় বলতে অ্যাভারেজকে বোঝানো হয়, অ্যাভারেজ, তাই না। সো অ্যাভারেজকে বোঝানো হয়। আর অ্যাভারেজ মানে কি, কোনো কিছুর টোটাল দিয়ে, টোটালকে তার কোয়ান্টিটি দিয়ে মানে পরিমাণ দিয়ে, কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হয়, এটাই তো। সো অ্যাভারেজ কস্ট বলতে কি হচ্ছে, সো আমরা অ্যাভারেজে ধরো এটা রাখলাম সাথে সি, সো টোটালের টিটা রাখবো আর সি, যেহেতু আমি কস্টের ফাংশনে বের করতেছি, নিচে কিউ তো কিউই থাকবে, সো আমি কিউই লিখে দিতে পারি। সো টোটাল কস্ট বাই কিউ। এত কিছু দরকার আছে দেখার, আমরা তো বুঝি এগুলো, এগুলো তো অনেক সহজ জিনিস। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কি অ্যাভারেজ কস্ট। স্বল্পকালে ফার্মের গড় ব্যয়ের দুটি অংশ থাকে। এই স্বল্পকাল থেকেই তোমাকে প্রশ্ন করা হবে, স্বল্পকালে যেহেতু স্থির ব্যয় আছে, পরিবর্তনীয় ব্যয় আছে, এই কথাটা আমরা এতক্ষণে 4 বার বলে ফেলছি, দেখছো ঘুরে ফিরে এগুলো প্রশ্নই বলছে ওনারা। সো গড় স্থির ব্যয় কি কি, অ্যাভারেজ স্বল্পকালের মধ্যে দুইটা জিনিস থাকবে, মাথায় রাখো। স্বল্পকালের মধ্যে ফিক্সড কস্ট থাকবে, ঠিক আছে, আর একটা কি থাকবে, ভেরিয়েবল কস্ট থাকবে। কি থাকবে, ভেরিয়েবল কস্ট থাকবে। এখন কথা হচ্ছে, যদি তোমাকে বলে দেয় শর্ট রানে, মানে স্বল্পকাল এক কথায় উল্লেখ করে দিল, তুমি এস লাগাই দিবা এইখানে থাকতেছে কি টিসি, মানে এগুলো তোমার থাকবেই। সো তুমি এখানে এস লাগাই দিচ্ছ, হ্যাঁ এস লাগাই দিচ্ছ, তাই না। আচ্ছা, তাহলে এখন যদি আমি বলি লং রানে, তো লং রানে তো ফিক্সড কস্ট থাকে না, লং রানে ভেরিয়েবল কস্টে থাকে। সেখানে যদি আমি বলি এখন টোটাল কস্ট বের করতে, সো টোটাল কস্ট বের করতে গেলে কী করতে হবে, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, অথবা টোটাল হিসাবটা না তুললেও চলে। এখন যদি আমি বলি অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ টোটাল কস্ট, ঠিক আছে, অ্যাভারেজের মূল টোটালটা দেখাচ্ছে, এইরকম বিষয়টা। এগুলো খুবই সহজ জিনিস, যদি তুমি একটু মাথা খাটায় বের করার চেষ্টা করো, বোঝা গেছে। সো এই যে এএফসি দ্বারা বোঝাচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট, মানে কি গড় স্থির ব্যয়, গড় স্থির ব্যয়। তো স্থির ব্যয়টা সমানই থাকবে। সো মোট স্থির ব্যয় টোটাল ফিক্সড কস্ট থেকে আমি টোটাল কিউ, অর্থাৎ যতগুলো কিউ আছে মোট কিউ, সেগুলো থেকে বাদ দিব, ওকে। আচ্ছা, গড় পরিবর্তনীয় ব্যয়, দেখো এই যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এটা ছিল ফিক্সড কস্ট, এটা ভেরিয়েবল কস্ট। তো অ্যাভারেজ বের করে কিভাবে, অ্যাভারেজ বের করে টোটালটা থেকে পরিমাণটা বাদ দেয়। সো আমি যদি বের করি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, আমি এই ভিসি মানে ভেরিয়েবল কস্ট থেকে কিউটা বাদ দিয়ে দেবো না, তাহলে তো আমি অ্যান্সারটা পাবো, তাই না, এটাই তো। সো এটা এতটুকুই বলছে, আশা করি বুঝতে পারছো। স্বল্পকালে মোট ব্যয় বিশ্লেষণ করে এসি, এফসি, এভিসি ভাইয়া বের করা শেষ, এগুলো আমাদের বের করা শেষ, তাও আমরা একবার দেখে ফেলি। এসটিসি মানে হচ্ছে শর্ট রান টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট। শর্ট রানে দুইটা থাকে, ফিক্সড কস্ট থাকে, ভেরিয়েবল কস্ট থাকে। এই টি দেখে তো আমাদের লাভ নেই, টি থাকুক, এস থাকুক, কিছু থাকুক। এরপরে এটাকে কি করলো, শর্ট রানের অ্যাভারেজ কস্ট বের করতেছে, তাহলে শর্ট রানের টোটাল কস্ট থেকে কিউ দ্বারা বাদ দিব, এই বিষয়গুলো বলে দিছে। এরপরে তোমাকে জাস্ট বললো কি যে শর্ট রানে অ্যাভারেজ কস্টটা কি হয়। সো আমরা জানি কি শর্ট রানে অ্যাভারেজ কস্টটা কি হবে, অ্যাভারেজ কস্ট কি দুই ধরনের আছে না, অ্যাভারেজ কস্ট হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, যেহেতু শর্ট রান বলছে দুইটা থাকে। সো এই জিনিসটাকেই জাস্ট শর্ট রানে বলছে। সো তুমি জাস্ট কি করবা, এসটাকে লাগাই দিচ্ছ সব জায়গায়, দেখো এস, এ, এফ, সি, এত কিছু তো কিছু পড়াই লাগতেছে না ভাই, এগুলো তো খুবই ইজি, চেঞ্জ করেন, এগুলো তো পারি, তাই না। এই কথাটাই বলে দিছে, এখানে এনে দিছে, এতটুকুই, ওকে।
সো দীর্ঘকালে বললে কি হতো এটাও দেখবো। যেগুলো ইম্পর্টেন্ট বলবো এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। একটা শিওর এমসিকিউ তোমাদের থাকবে, সেইটা হচ্ছে যে এনভেলাপ আকৃতির এনভেলাপ এনভেলাপ আকৃতিটা কি আর এটা কোথায় থাকে, অথবা তোমাকে ডিরেক্ট প্রশ্ন করবে লং রানের এভারেজ কস্ট রেখাটা কেমন হয়, সেটা হয় এনভেলাপ আকৃতির হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ এর জন্য, বলে দিচ্ছি। শর্ট রানেরটা হয় তোমার কাপের মতো, পেয়ালার মতো, ঠিক আছে, বাট লং রানে যেটা হয়, সো লং রানে কি হয়, লং রানে হচ্ছে কোন কালারটা বোঝাবে, এইটা নেই। সো লং রানে হচ্ছে অনেকগুলো শর্ট রান থাকে, মানে অনেকগুলো শর্ট রান মানে কি, শর্ট একসাথে করলেই তো লং হবে, তাই না? অল্প সময় ধরো 3 মাস তো একসাথে যদি আমি করি তাহলে কি 1 বছর হয়ে যাচ্ছে না? তো 1 বছরটা আমি এখানে লং ধরে নিচ্ছি, আর 3 মাসগুলো কি ধরো এইটা হচ্ছে আমার 3 মাস অথবা 4 মাস ধরে নিলাম, এটা একটা 4 মাস, এটা একটা 4 মাসের রেঞ্জ বোঝাচ্ছে, ঠিক আছে। সো এই সবগুলো মিলে কি হলো আমার, এটা 1 বছর বোঝাচ্ছে। সো সবগুলো বোঝানোর কারণে কি হয়, রেখাটা কি আকৃতির হয়, এনভেলাপ আকৃতির হয়। মনে থাকবে কোন আকৃতির, এনভেলাপ, মানে একটু খাম আকৃতির, মানে লম্বা, একটু সরু টাইপের, মানে একটু নিচু দিয়ে লম্বা হয়ে চলে গেছে। আর এটার ক্ষেত্রে দেখো সে কীরকম হয়েছে, একদম খাড়া টাইপের। ওকে, এই গেল আমাদের কি স্বল্পকালীন গড় ব্যয় রেখা, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। এই রেখাগুলোকে মাথায় রাখতে হবে, যেভাবে বলতেছি এভাবে মাথায় রাখিও, আর কিছুই করতে হবে না। সো প্রান্তিক ব্যয়, ভাইয়া প্রান্তিক উপযোগ পড়ে আসছি, সুন্দর মতো পড়ে আসছি। দ্বিতীয় অর্থাৎ পরেরটা থেকে আগেরটা বাদ দিব, আমি এই কথাটা মাথায় রাখলে আমার এমনি হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। সো এটাকে বলছে কি, দেখো মোট ব্যয়ের পরিবর্তন ডেল টিসি। তো ডেল টিসি মানে কি ভাই, আমাকে বলো, যেখানে বলছে ডেল টিসি, সো ডেল টিসি মানে কি? এটা না যে TC2 থেকে TC1 বাদ দেওয়া, মানে পরেরটা থেকে আগেরটা বাদ দেওয়া, তো এই কথাই তো, বাদ মোট উৎপাদনের পরিবর্তন, অর্থাৎ ডেল কিউ। সো ডেল কিউ মানে কি, Q2 মাইনাস Q1। এখন বা ভাইয়া এটা কই থেকে আসলো, এটা তো আমি বুঝি না। আমরা যখন এক একক পরিবর্তনের কথা বলি, ধরো টোটাল কস্ট প্রথমটার ক্ষেত্রে ছিল কত, 10, পরেরটার ক্ষেত্রে 20। সো পরেরটা হচ্ছে এইটা 20/10। সো আমার পরিবর্তন কত একক হয়েছে, ধরো প্রথম একক হচ্ছে 10, দ্বিতীয় একক হচ্ছে 20। তো প্রথম একক 10, দ্বিতীয় একক 20, তো Q2 না, Q2 কত, 2 বিয়োগ 1, তাহলে কত আসতেছে 10/1। তো আমার নিচে 1 লেখা লাগে না, এই জন্যে আমরা কি লিখি না। বাট হ্যাঁ, তোমাকে যখন 3-4 একক একসাথে করতে দিবে, এই যে 3-4 এককের মার্জিনাল কস্ট বের করতে বলবে, তোমাকে তখন অবশ্যই কি করতে হবে, তোমাকে তখন অবশ্যই এটাকে হিসাবে রাখতে হবে, ডেল কিউটাকে। বোঝা গেছে? সো আমরা কোনো কিছু টোটাল কস্ট যদি দিয়ে দেয়, যে টিসি বের করতে, মানে টিসি দিয়ে আছে এমসি বের করো, মানে মার্জিনাল কস্ট বের করো। সো আমরা মার্জিনাল কস্ট কীভাবে বের করতে হয় জানো, আমাদেরকে বের করতে হয় ডিফারেন্সিয়েশন দিয়ে, ডিডি এক্স অথবা ডিডি কিউ, এখানে কিউটাকে করি আমরা, ডিডি কিউ টোটাল কস্ট। মানে আমরা যদি টোটাল কস্টকে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা মার্জিনাল কস্ট পাই। ডিফারেন্সিয়েট কি এটা আমাদের বুঝতে হচ্ছে না, আমরা এই যে ডিফারেন্সিয়েট মানে এই যে পার্থক্যটা যেখানে আমরা আলাদাভাবে বের করছি ওইখানে আমরা ডিরেক্ট বের করি, এতটুকুই। বোঝা গেছে? আচ্ছা, সো এই দেখো এই রেখাগুলো ভাইয়া, এগুলো আসলে বোঝানোর কি আছে, বলবো ভাই এগুলো তো পারি। তো কি দেখো এখানে কি আছে, কিউ পরিমাণ তোমার টোটাল কস্ট তোমাকে বের করতে হইতে পারে, অথবা দেওয়া থাকবে, একটা মান তোমার দেওয়া থাকবে, তোমাকে বের করতে হবে। সো এটা নাও হইতে পারে। টোটাল কস্ট তুমি কিভাবে বের করবা, টোটাল কস্ট, আচ্ছা তোমার টোটাল কস্ট অবশ্যই দেওয়াই থাকবে, এটা দেওয়া থাকবে। তোমাকে বলতে পারে যে প্রান্তিক ব্যয়টা তুমি বের করে নাও, ঠিক আছে, তোমাকে জাস্ট 2টা মান দেওয়া থাকবে, তোমাকে বাকিগুলো বের করে নিতে হবে, সেটা আমরা দেখব। বুঝা গেছে? তো এগুলোকে কি করছে এখানে এই যে মার্জিনাল কস্টের রেখাটা আঁকছে, ঠিক আছে। সো প্রান্তিক ব্যয়ের রেখাটা কেমন হয়েছে, প্রথমে ছিল 10, যে শুরুর মধ্যে ছিল কত 10, পরে সেটা কমে গেছে 8 ধরো এইখানে, এরপরে কমে সে হয়ে গেল 3, এরপরে কমে সে আবারও 3 আছে, এরপরে সে বাড়তেছে। মানে কি বুঝাচ্ছে, একটা সময় সে কি হয়, শুরুতে বেশি থাকে, এরপরে ধীরে ধীরে কমার পরে আবার কি হয়, একটা সময় পরে গিয়ে সে বেড়ে যায়। তার মানে কি, সে প্রথম অবস্থায় বেশি ছিল, এরপরে সে ধীরে ধীরে কমতেছে, এই পর্যন্ত কমতেছে, এরপরে সে কি হলো, আবার বেড়ে গেছে অনেক, ঠিক আছে। সো এই জন্যই মার্জিনাল কস্ট রেখাটা আমরা এমনভাবে এঁকে থাকি, ঠিক আছে, এইভাবে নিচে দিয়ে উপরে দিয়ে দিই। বুঝা গেছে? তো আমরা এটা এমনি আঁকি,
কিন্তু কেন হয় এটা আমরা এখন বুঝতে পারছি, যেহেতু আমরা এই জিনিসটা দেখছি। হ্যাঁ, তোমার প্রত্যেক ক্ষেত্রে এটাই হবে। মার্জিনাল কস্ট রেখাটা, এই যে মনে রাখো, এটার চেহারাটাই হচ্ছে মার্জিনাল কস্টের রেখা। এই যে এই রেখাটাই হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট। কারণ কি, আমাদের বাজার অধ্যায়ে এগুলো আমরা পড়বো, ঠিক আছে? এগুলো আমাদের বাজার অধ্যায়ে লাগবে। আচ্ছা, তো এরপরে বলছে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। গড় ব্যয় মানে এভারেজ কস্ট, আর প্রান্তিক ব্যয় মানে হচ্ছে মার্জিনাল কস্ট। এটার মধ্যে তিনটা চেহারা দেখাবো, তিনটা ফেজ দেখাবো, মানে তিনটা সিচুয়েশন দেখাবো, শেষ, আর কিছু করতে হবে না। সো এইগুলো আমাদের কথা বলতে হবে না। এইখানে দেখো, এইখানে আমরা এটাকে এই যে ইকুইলিব্রিয়াম, এই পয়েন্ট থেকে ভাগ করে নেব। প্রথম অবস্থায় এভারেজ কস্ট বড়, এভারেজ কস্ট রেখাটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো এটাকে আমরা যদি আলাদাভাবে আঁকি তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে এইটা হচ্ছে আমার এভারেজ কস্ট রেখাটা, ঠিক আছে? এভারেজ কস্ট রেখাটা এমন হয়। এরপরে মার্জিনাল কস্ট কি হয়, ধরো প্রথমে এখান থেকে শুরু হবে, একই বিন্দু থেকে শুরু হইলো, হয়ে সে নিচ দিয়ে গিয়ে সে উপর দিয়ে চলে যায়। সো এইটা হলো আমার এভারেজ কস্ট রেখা, এইটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট রেখা, ঠিক আছে? সো এই বিন্দুটা ছেদ করছে, এটা হচ্ছে তাহলে তাদের ভারসাম্য বিন্দু, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। প্রথম অবস্থায় দেখো তো, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে এমসি। সো এসি উপরে না এমসি উপরে? এসি উপরে। তাহলে এই অবস্থায় আমাদের এসিটা কি হয়, বড় হয় এমসি থেকে। আর এই পয়েন্টে কি হয়, এই পয়েন্টে হয় কি, এসি সমান সমান এমসি। আর ছেদ করার পরে কি হয়, ছেদ করার পরে এমসি হয় বড় কি থেকে, এসি থেকে। বোঝা গেছে? কি থেকে বড় হয়, এমসি বড় হয় এসি থেকে। তাহলে আমরা তিনটা রিলেশন পাইলাম, এখানে বলেই দিছে। এই তিনটা রিলেশন মাথায় রাখবা, আর তোমাকে কিছু তেমন পড়তে হবে না। যেগুলো এমসিকিউ আসবে সব এইখান থেকেই পেয়ে যাবা। ওকে, তো চিত্রভিত্তিক তুলনা করে দিছি। এখানে আমি চিত্রগুলোকে নিয়ে আসছি। সো চিত্রগুলোকে দ্বারা আমি কি বোঝাচ্ছি, এখানে দেখো মোট ব্যয়ের রেখাটা কেমন হয়। মোট ব্যয় হয় এইরকম, এই যে একটু ঢালু, প্রথমে শুরু হবে, হয়ে বাড়বে, বাড়তে গিয়ে কমবে, কমার পরে আবার বেড়ে যাবে, ঠিক আছে? এটা টোটাল কস্টের মার্জিন। মানে এভারেজ কস্ট কি হয়, এভারেজ কস্ট একটু পেয়ালার মতো হবে, এটা চেহারা। এভারেজ কস্ট রেখাটা এমনই হয়, প্রথম অবস্থায় কি থাকে, একটা পয়েন্টে থাকে, সেখান থেকে সে কমতে 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 একটা পয়েন্টে সর্বনিম্ন হয়, এই পয়েন্টটাতে সর্বনিম্ন। সো সর্বনিম্ন হওয়ার পরে সে এইখান থেকে আবার ধীরে 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 বাড়া শুরু করে। হ্যাঁ, মার্জিনালও সেম, বাট মার্জিনালটা একটু বেশি বৃদ্ধি পায়, মার্জিনালটা একটু কি হয়, বেশি বৃদ্ধি পায়। সো এই তিনটা চেহারা মনে থাকবে। টোটাল কস্ট রেখাটা কেমন হয়, ঢেউ খেলানো, মনের মধ্যে ঢেউ খেলে যাচ্ছে তার। আর এই হচ্ছে কি, ভোটকা, মোটা, সে অনেক বেশি খায়, সেজন্য পেট মোটা। আর এ হচ্ছে কি, মানে প্রথম অবস্থায় সে কি থাকে, অনেক বেশি বেশি থেকে সে কমে গেল, কমে হুট করে সে কি হয়, বড়লোক হয়ে যায়, আঙুল ফুলে তার কলা গাছ হয়ে যায়, ঠিক আছে? তো রেখাটা কি হবে, এই রেখাটা এমন না হয়ে এমনও হইতে পারে, এইভাবে উঠতে পারে, ঠিক আছে? সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। মানে এক কথায় কি, এসি রেখা যেখানে আছে না, এসি রেখার এদিক থেকে গিয়ে এদিক দিয়ে উঠে যাবে। আবার এখন একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে এসি রেখার, কি বললাম, এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে, সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা এসি রেখাকে ছেদ করবে। তার মানে এসি রেখার সর্বনিম্ন বিন্দু কোনটা, ধরো এই পয়েন্টটা, হ্যাঁ এটা সর্বনিম্ন বিন্দু না? তার মানে তো আমি একবারে একটা স্পেসিফিকভাবে দেখাচ্ছি তোমাদের, এই পয়েন্টটা ধরলাম আমাদের এটা কি, সর্বনিম্ন বিন্দু। হ্যাঁ, সো এমসি রেখা যেটা আছে, এটা অবশ্যই সে কি হইলো, এখানে সে এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল 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 করে সে এই বিন্দু দিয়েই ছেদ করে উপরে উঠবে। তার মানে এই যে এসি যেখানে সর্বনিম্ন হবে, এসি যেখানে আমরা সর্বনিম্ন মান পাবো, এমসির ক্ষেত্রেও সেইখানে একই মান থাকবে, মনে থাকবে? বোঝা গেছে? এইটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, যে এমসি রেখা এসি রেখার কোন বিন্দু দিয়ে ছেদ করে। তাহলে কি বলবো, এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে। ওকে, সো এই গেল আমাদের চিত্রভিত্তিক তুলনা। এরপর এখন দেখবো ব্যয় গেল, এখন আমরা আয় পড়বো। সো কস্ট যেই রকম, আয়ও সেই রকম, এখানে তো আর নতুন কিছু নেই। কারণ কি, যেখানে আমরা টোটাল কস্ট পড়ে আসছি, সেইটা এখন আমরা কি পড়বো, রেভিনিউ পড়বো, টি আর। তো বানানটা কি, রেভিনিউ, আর ই ভি ই এন ইউ ই। মনে থাকবে? মনে থাকবে? ওকে,
সো দেখো মোট আয় গড় ব্যয়, মোট আয় গড় আয় প্রান্তিক আয়, এই যে মোট ব্যয় পড়লাম এতক্ষণ, গড় ব্যয় পড়লাম, প্রান্তিক ব্যয় পড়লাম, সেগুলোরই সেম। সো এই কথাগুলোই টি আর সমান সমান কি, পি ইকুয়াল এ আর। এবার কি বোঝাচ্ছে দেখো, আমি তো উৎপাদন মানে উৎপাদন ব্যয় করলাম, উৎপাদন করার জন্য ব্যয় করলাম। সো উৎপাদন করছি না, উৎপাদন করার জন্য ব্যয় করা মানে উৎপাদন হয়েছে। ধরো আমি 10 কেজি আলুর জন্য 50 টাকা খরচ করছি, তাই তো এটা আমার উৎপাদন ব্যয়। আলুটাকে আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলাম, আমি 100 টাকা পাইলাম, তাহলে এটা কি আমার আয় হইল না? তার মানে কি, আলু ধরো আমি 1 কেজি উৎপাদন করছি, আচ্ছা ধরো 1 কেজি না, ধরলাম আলু আমি 5 কেজি, অর্থাৎ আমার কিউ হচ্ছে 5 কেজি। আমি দাম ঠিক করছি যে 1 কেজির দাম আমি 20 টাকা করে নেব, তাহলে আমার মোট আয় কত, টোটাল রেভিনিউ কত, টিআর ইজ ইকুয়াল টু পি গুণন কিউ, তাহলে হচ্ছে পি হচ্ছে 20 গুণন 5 সমান সমান 100 টাকা। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের টোটাল অ্যাভারেজ কি হবে, টোটাল রেভিনিউ বাই কিউ। ঠিক আছে, তো এইখান থেকে আমি অ্যাভারেজ বের করতে পারবো। সো এখানে আমাদের অ্যাভারেজ যদি আমি বের করি, তাহলে অ্যাভারেজ সমান সমান হবে টোটাল কস্ট বাই কিউ সমান সমান, টোটাল কস্ট হচ্ছে আমাদের কত, সরি এখানে আমি এখন অ্যাভারেজ কস্ট না, আমি অ্যাভারেজ রেভিনিউ বের করতেছি। সো এ আর একই কথা ভাইয়া, এটা কোনো তোমার নতুন কিছু না, সেম জিনিসই বোঝাচ্ছে। সো টোটাল রেভিনিউ ছিল 105, তো এটাকে আমি করলে কত হবে 20। ঠিক আছে, আচ্ছা। আর মার্জিনালের হিসাবটা আমরা জানি, ডেল কিউ বাই ডেল, এখানে কি হবে, পি এর পরিবর্তন দেখাবো। সো এই যে গড় এখানে বলে দিছি, এখানে একটা ম্যাথ করে দিছি, জাস্ট ইজি ম্যাথ, এগুলো কোনো ম্যাথ না, তোমার এগুলোকেই বের করতে হবে এই অধ্যায়ে, এবং তোমরা পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এই জিনিসটা দেখার দরকার নাই। এটা হচ্ছে যে তোমার ডিডি কিউ অফ টি আর দেখালাম, মানে ডিফারেন্সিয়েশন দেখালাম, এটা একদমই দেখবা না, এইটা দেখলে মাথা ঘুরবে, এখন এটা আমার দরকার নেই, এটা দেখবো না, আমরা এইটা দিয়ে করব। ঠিক আছে, আমরা এটা দিয়ে করব, টি আর এর কতটুকু চেঞ্জ হয়েছে আর কিউ এর কতটুকু চেঞ্জ হয়েছে এইটার হিসাবে করব, মনে থাকবে? আচ্ছা, এই গেল প্রান্তিক আয়, প্রান্তিক ব্যয় গেল। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটি ফার্মের কি থাকে? আচ্ছা, লেখাগুলো এখানে তোমার কি যেন হয়ে গেছে, ফন্টটা ভেঙে মানে নিচে চলে আসছে। সো এটা পিডিএফে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, তুমি দেখতে পারবা। তো এইখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার এই জিনিসটা থেকে, এই সূচিটা থেকে তুমি চিত্রগুলো আঁকবা কিভাবে। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, আমরা চতুর্থ যখন পড়বো তখন আমরা বুঝবো যে এ আর ইকুয়াল এম আর ইকুয়াল পি কেন হইল। ঠিক আছে, এভারেজে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটা বাজার যে বাজারে আমার দাম কি করা ঠিক থাকে, মানে আমি দামটাকে ঠিক করে নিতে পারবো যে এত টাকা অথবা এত টাকা অথবা এত টাকা। মানে আমি যদি গেছি বাজারে, বাজার এখন বললো কি আলু কত করে, আমি বললাম, তো বিক্রেতা বললো যে, মানে যিনি বিক্রি করতেছে সেলার এক কথায়, তো উনি বললো 50 টাকা, আমি বললাম 20 টাকা দিবেন, তো উনি বললেন না দেবো না, আমি বললাম 30 টাকা দিবেন, কাছে নেন। সো এই যে একটা ফিক্সড হয়ে গেল না, এখন আমি 30 টাকায় যতটুকু আলু নিই, 1 কেজি নিই, 2 কেজি নিই, 3 কেজি নিই, 100 কেজি নিই, 30 টাকায় তো থাকবে, সে তো আর আমার কাছে কত রাখবে না, 25 রাখবে না, অথবা হ্যান ত্যানে কমাবে না, তাই না? সো এই দেখো, তাহলে কি হবে, প্রতিটা ক্ষেত্রেই তার সেম থাকবে, প্রতিটা ক্ষেত্রেই আমার দামটা সেম থাকবে। 1 একক নিলেও আমার কত টাকা, ধরো আমি এখন 1 একক নিচ্ছি, আমার 100 টাকা দাম পড়তেছে, 2 একক নিলেও অতিরিক্ত 100 টাকায় পড়তেছে, 3 একক নিলেও 100 টাকা পড়তেছে। তো সবগুলোকে যখন আমি যোগ করব তখন আমি কি পাবো, সবগুলোকে যখন আমি যোগ করব তখন আমি কি পাবো, টোটাল রেখাটা পাবো। এই যে এই প্রশ্নটা তোমাদের গুচ্ছে আসছিল, ঠিক আছে, গুচ্ছবুদ্ধ বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা করছিল যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের মোট আয় রেখা কেমন হয়, যেটা নিয়ে অনেকেই কনফিউজ ছিল। অনেকেই বলে যে হ্যাঁ এই সমান বরাবর হবে, ভূমি অক্ষের সমান্তরাল হবে না, কখনোই না। ঠিক আছে, ভূমি অক্ষের সমান্তরাল হয় এভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ। কারণ কি, এভারেজ রেভিনিউ এখানে দেখো তো কত, 1 এককে 100, 2 এককে 200, 3 এককে 300, ভাগ করো তো প্রতি ক্ষেত্রে 100 করে আসবে। মার্জিনাল করো দেখি, প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দাও, প্রথমটা থেকে দ্বিতীয় মানে পরেরটা থেকে আগেরটা বাদ দাও, পরেরটা থেকে আগেরটা বাদ দাও, পরেরটা থেকে আগেরটা বাদ দাও, প্রতি ক্ষেত্রে একটা তুমি সেম কি পাবা, মান পাবা, ভ্যালু পাবা, সমান থাকে, যেটা হচ্ছে আমাদের কি দাম যেটা নির্ধারণ করা হয় সেটার সমান। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বলা হয়ে থাকে যে পি ইকুয়াল এ আর এভারেজ রেভিনিউ ইকুয়াল মার্জিনাল রেভিনিউ। মানে আমি যেটা দাম ঠিক করব সেটাই আমার এভারেজ হিসাবে থাকবে, মার্জিনাল হিসাবে থাকবে। বাট টোটাল রেভিনিউটা কি হয়, টোটাল রেভিনিউটা হবে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী।
ঠিক আছে, সমানভাবে দেখো প্রথমটাতে তুমি 100 টাকা পাইছো, পরেরটাতে 200 টাকা পাইলা, পরেরটাতে 300 টাকা পাইলা, পরের এককে 400 টাকা পাইলা, পরেরটাতে 500 পাইলা, পরেরটাতে 600 পাইলা, মানে সমানভাবে বাড়তেই থাকবে। ঠিক আছে, সো এইগুলোকে আমরা যদি ম্যাথের মাধ্যমে হিসাব করে থাকি আমাদের কাছে খুবই ইজি লাগবে, কিন্তু তোমাকে প্রশ্ন করবে চিত্রটা কেমন হয়, রেখাটা কেমন হয়, রেখাটা কোন দিকে যায়। সো এই জিনিসগুলো আমাদের মাথায় সাথে সাথে ক্যাচ করে না, এটা হচ্ছে আমাদের সমস্যা। এটা সমস্যা না, মানে আমরা প্র্যাকটিস করি না জন্য আমাদের ক্যাচ করে না। এখন যেমন প্র্যাকটিস করতেছি এগুলো আর কখনো ভুল হবে না, এগুলো বলবো কি আরে এগুলো কোনো ব্যাপার হইলো এইরকম। ঠিক আছে, সো এরপরে এই যে মানগুলো কীভাবে বের করতে হয় দেখো। সো আমার ধরো এইখানে এই মান দুটো দেওয়া নেই, এগুলো মান দেওয়া নেই। ঠিক আছে, সো এখানে মানগুলো দেওয়াই আছে, তাও আমি তোমাদের বের করার জন্য বলতেছি। সো এগুলো দেখিও না তোমরা, তাহলে আমরা বের করব। সেটা কীভাবে বের করবো আমি জাস্ট একবার দেখাই দিব, আমি দেখাও দিছি আবার দেখা দিচ্ছি। তো তোমার এইটা দেওয়া আছে, এক একক অবশ্যই দেওয়া থাকবে, তুমি কতটুকু আয় করছো সেটা দেওয়া থাকবে। সো সবগুলো আয় দেওয়া আছে, এখানে বলছে টোটাল মোট আয়, মানে টোটাল রেভিনিউ আছে। অ্যাভারেজ রেভিনিউ করলে আমি কিভাবে করব, সো অ্যাভারেজ রেভিনিউয়ের সূত্রটা হচ্ছে টোটাল রেভিনিউ থেকে আমি কিউ বাদ দিব, তাহলে আমার মান পাবো। সো প্রথমটা হচ্ছে টোটাল রেভিনিউ 100, ভাগ দিলাম 100ই থাকবে। এখন কথা মাথা রাখবা, প্রথমটা সব কিছুর ক্ষেত্রেই সমান থাকে, মানে সে অ্যাভারেজের ক্ষেত্রেও সমান থাকবে, প্রান্তিকের ক্ষেত্রেও সমানই থাকবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক, এটা প্রাথমিকের চেঞ্জ হয় না, প্রাথমিকটা প্রাথমিক মানে সেম থাকে। এরপরে 180কে তোমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে তোমার আসবে 90। এরপরে তুমি ভাগ দিবা 240, 240কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়, 3 8 24 অর্থাৎ 80। এরপরে 280কে 4 দিয়ে ভাগ দাও, 4 7 28 মানে 70। এইভাবে তোমার একটা করে মান আসবে, তাই তো। সো মানগুলো কি মিলছে আমাদের? হ্যাঁ দেখো মানগুলো মিলছে। অ্যান্ড মার্জিনাল যখন করব দ্বিতীয়টা থেকে আগেরটা বাদ দিতে হয়। কি করতে হয়? দ্বিতীয়টাকে আগেরটা বাদ দিতে হয়। কিন্তু মার্জিনাল রেভিনিউয়ের সূত্র কি? মার্জিনাল রেভিনিউ হচ্ছে TR2 মাইনাস TR1 ভাগ Q2 মাইনাস Q1। কিন্তু আমরা এখানে এটা নেই না, কারণ কি আমরা এক এক করে বৃদ্ধি করি, তো সো বৃদ্ধিটা এই পাশে থাকে, ওই পাশে কমটা থাকে, সো শেষে নিচে একই আসে, বাট সূত্র কিন্তু এইটা। সো যদি প্রথমটা খেলি, প্রথমটার ক্ষেত্রে কি হবে, TR2 বলতে আমি পরেরটা বুঝাচ্ছি, TR2 বলতে আমি এইটা বুঝাচ্ছি না। ঠিক আছে, সো এটা আমরা এইভাবে করতে পারি যে TR1 মাইনাস TR0। সো 0 মানে হচ্ছে নাই, 0, TR1 মানে হচ্ছে 100। সো 100 বিয়োগ 0, সো প্রথমটা হচ্ছে এখানে তাহলে কি Q1 এক একক, এখানে 0, তাহলে আসতেছে কত, সেই 100ই আসবে। দেখছো? এরপরে তুমি যদি কি করো আর পরেরটা মান বের করো, তাহলে তোমার টোটালটা থেকে বাদ দিতে হবে। এই যে এই ভুলটা করিয়েন না দয়া করে, যে এভারেজ রেভিনিউ যে গড় আয়টা আছে এইটা থেকে বাদ দিবেন, যে 90 থেকে 100, তাহলে আমার -10 আসবে। এই জিনিসটা করলে একদম কানের নিচে ঠাস ঠাস করে দুটো মার দিতে হবে। ঠিক আছে, কারণ কি মার্জিনালের সূত্র হচ্ছে টোটালের সাথে। এই দেখো ভুল করবা কোথায় সেটা বলে দিচ্ছি, তুমি কিন্তু ভুলটা করবা এইখানেই। ধরো তোমার এই দুটো দেওয়া আছে, তুমি এইটা বের করে নিছো, মাথা কাজ করবে না, হুটহাট এইটা থেকে তুমি হিসাব করে বের করে দিবা। এরপর 80 থেকে 90 -10, সবগুলো তো -10 আসছে, আরে ইজি তো, এইভাবে লিখে দিবা, একদম শেষ, অ্যান্সার শেষ, আকাশ ভরা তারা। বোঝা গেছে? সো এটা করা যাবে না, আমাদের বের করতে হবে টোটালটা থেকে। মার্জিনাল বের করতে গেলে আমাদের টোটালের কাছে যাইতে হবে। সো টোটালের কাছে গেলে আমরা কি করব, 100কে বাদ দেবো, 100 আগে কি আছে, কিছু না, মানে 0 আছে, তো 100 থেকে 0 বাদ দাও, 100ই থাকে, 100ই থাকে। এরপরে 180 থেকে 100 বাদ দাও, তাহলে আমার 80 থাকবে। এরপরে আমার কি 240 থেকে বাদ দাও, মানে পরেরটা থেকে আরেকটা বাদ দাও। সো 240 থেকে 180 বাদ দিলে কত হয়, অর্থাৎ 24 থেকে 18 বাদ দিলে কত থাকে, 4, এদিকে 2, অর্থাৎ 60। এরপরে কত থাকে, 40। এরপরে কত থাকে, 20। এরপরে কত থাকে, 300 থেকে 300 বাদ দিলে হয় 0। সো আমাদের সর্বোচ্চ বিন্দু হচ্ছে এইটা, সর্বোচ্চ একক হচ্ছে এইটা, যেটা আমরা কি দ্বিতীয় অধ্যায়ে শিখে আসছি টোটাল রেভিনিউয়ের ক্ষেত্রে। পিআর কোথায়, টোটাল ইউটিলিটি কোথায়, টোটাল ইউটিলিটি সেখানেই সর্বোচ্চ হয় যেখানে মার্জিনাল ইউটিলিটি 0 হয়, তাই তো। অথবা মার্জিনাল ইউটিলিটি যেখানে 0 হয় সেইখানে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ হয়, এই কথাটা সেম। সো 280 থেকে 300, সো 280 থেকে 300 মানে হচ্ছে -20। এই দেখো মানগুলো মিলছে, হুফ শেষ। এই বক্সগুলো তোমাদেরকে আঁকতে হবে এবং এটাই তোমাদের পড়ার অংশ। এগুলোকে এরপরে চিত্রগুলো বসাই দিবা, কোনটা টোটাল রেভিনিউ চিত্রটা হিসাবে এই 1 2 3 4 নিবা, নিয়ে এই মানগুলোকে সুন্দর মতো করে একটা অ্যাভারেজে সুন্দর করে ধরে নিবা, ধরে নিয়ে এঁকে ফেলবা, এতটুকুই।
এরপরে তুমি গড়াইয়ের ক্ষেত্রেও সেমভাবেই করবা, গড়াই চিত্রটা হবে অন্যরকম, মানে অ্যাভারেজ রেভিনিউ এইভাবেই হয়। সো এই দেখো এখন একটা জিনিস দেখতে হবে, আমাদের টোটালের ক্ষেত্রে টোটাল রেভিনিউর রেখাটা হয় এই রকম, অ্যাভারেজ রেভিনিউর রেখাটা হবে এই রকম, মার্জিনালটা হবে এই রকম, ঠিক আছে? বোঝা গেছে? একচেটিয়া বাজারে এইরকমই হয়। তো আমরা একচেটিয়া বাজার যখন পড়বো তখন আমরা দেখবো যে এইভাবে আমরা রেখা আঁকতেছি, ঠিক আছে? আমাদের এটাকে আমরা বলতেছি অ্যাভারেজ রেভিনিউ, এটা হচ্ছে আমাদের মার্জিনাল রেভিনিউ। বোঝা গেছে? অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ। আর পূর্ণ প্রতিযোগিতায় আমাদের রেখাটা কেমন হয়? এইরকম, পি ইকুয়াল অ্যাভারেজ রেভিনিউ ইকুয়াল মার্জিনাল রেভিনিউ। বোঝা গেছে? সো এই হলো পার্থক্য একচেটিয়া বাজারের ক্ষেত্রে আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে। সো ওইগুলো কি তখন আমরা দেখব। তো দেখো মার্জিনাল রেভিনিউ সমান সমান হয়েছে, বাট এটা অ্যাভারেজ রেভিনিউর মতো না। এটা কি না? অ্যাভারেজ রেভিনিউর মতো না। অ্যাভারেজ রেভিনিউ রেখাটা উপর দিয়ে যাবে, মার্জিনালটা নিচে দিয়ে যাবে। মনে থাকবে? আচ্ছা, এখন এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো সুন্দর মতো একবার পড়ে নিবা, মানে এই অধ্যায়ের যেগুলো মানে কি কোয়েশ্চেন, ঠিক আছে, মানে যেগুলো থেকে আসার মতো প্রশ্ন ক খ সেগুলো এখানে দেওয়া আছে। সো এগুলো আমি অনেকবার আলোচনা করে ফেলছি, সো এইগুলো নিয়ে আর কথা বলার কিছুই নাই, দিয়ে রেখে দিছি সুন্দর মতো, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের তৃতীয় অধ্যায় শেষ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে তৃতীয় অধ্যায় আমাদের শেষ হয়ে গেল। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ইনশাআল্লাহ আমরা এভাবে সুন্দর করে শিখবো। আর বুঝতে পারছো কিনা এটা অবশ্যই বলবা, আর পিডিএফ তোমরা অবশ্যই পেয়ে যাবা, ঠিক আছে? সবাই ভালো থেকে সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম।